আজকে থেকে ধারাবাহিকভাবে আমি একটা নতুন গল্প শুরু করলাম। অবশ্যই এটার মধ্যে আমি অনেক বেশি জায়গা জুড়ে থাকবো, কিন্তু এমন নয় যে শুধু এটা আমার গল্প হবে। যদি তা হয় তাহলে আপনারা দেখবেন না, দেখা বন্ধ করে দেবেন। আর যেদিন থেকে আমি বুঝবো এটা শুধু আমার গল্পই হচ্ছে, তাহলে সেদিন থেকে আমিও এটা বন্ধ করে দেব। যাই হোক, আমি অবসর গ্রহণের পরে কলকাতা থেকে শিলিগুড়িতে সোজা চলে আসলাম, যে একটু জঙ্গল ইত্যাদি আছে, মাঝে মাঝে যাওয়া যাবে সেই হিসাবে এখানে একটা ফ্ল্যাট কিনে নিয়েছি। কিন্তু এই ফ্ল্যাটে কিছুদিন থাকতে থাকতে আমি আবার অস্থির হয়ে পড়তাম যে না, এখানেও আমি ভালো লাগছে না, আমি নিজের থেকে ভালো থাকতে পারছি না। আমি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করার সুবাদে ওখান থেকে প্রচুর জঙ্গলের মধ্যে বেড়াতে গিয়েছি। জঙ্গলের কোর এরিয়াতে আমরা ঘুরেছি। ওর মধ্যে এই যে জঙ্গলের ফ্লোরা ফোনা, এই সমস্ত যে ব্যাপারগুলো ওখান থেকে আমি কাছে থেকে দেখেছি। বেশ একটা ভয় মিশ্রিত অনুভূতি। এই যদি বাঘ এসে পড়ে, এই যদি অন্য কোনো হিংস্র জানোয়ার এসে পড়ে, না সেটা অবশ্য কোনো দিন হয়নি। সেটা বদলে কখনো ময়ূর পেয়েছি, হরিণ পেয়েছি, হাতি পেয়েছি, গন্ডারও পেয়েছি। অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করার সুবাদে সবটাই, অর্থাৎ নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, সব জায়গার ফরেস্টেই আমাদের মোটামুটি অবাধ গতিবিধি ছিল। মাঝে মাঝেই যেতাম, সেখানে আইএফএস অফিসাররাও থাকতেন। সেই থেকে আমার কেমন যেন জঙ্গলের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেল। আমি এখানে এসে মনে মনে ভাবতাম যে একটা জঙ্গল কোথায় পাই, যেখানে গিয়ে আমি নিশ্চিন্তে নিরিবিলি বসে থাকতে পারবো। হ্যাঁ, আমার সরকারিভাবে যে সমস্ত বেড়ানোর জায়গা জঙ্গল রয়েছে সেখানে তো যেতেই পারি, কিন্তু আমি নিজের মতো একটা জায়গা চাইছি যেখানে আমি থাকবো আমার মতো করে। সুযোগও মিলে গেল। অনন্যার মামার একটা জায়গা ছিল, গাছপালা ভর্তি একটা জঙ্গল মতোই। প্রস্তাব পেলাম ওটাকে যদি আমি নিয়ে ডেভেলপ করতে চাই তার কোনো আপত্তি নেই। আমি এক কথায় লুফে নিলাম অফারটা, আমি ওটাকে নিয়ে নিলাম। গিয়ে দেখে আসলাম জায়গাটা জলপাইগুড়িতে, মুন্ডা বস্তিতে। আমি চারদিকটা দেখে শুনে সঙ্গে সঙ্গে ভালোবেসে ফেললাম জায়গাটাকে। মনে মনে ভাবলাম ওই জায়গাটা শুধু এমনি ফেলে রাখলে হয় না, ওই জায়গাটাতে একটা কিছু ঘর তৈরি করতে হবে যেখানে এসে আমি থাকতে পারবো। যখনই মনে হলো এটা, সঙ্গে সঙ্গে বাড়িতে প্রস্তাব দিলাম। বাড়ির সবাই রাজি হয়ে গেল, হ্যাঁ ওখানে কিছু একটা করাই যায়। তো সেই সিদ্ধান্ত নিয়ে ওখানে ঘর তৈরি করব, এই ভাবনা আমাদের সবার মধ্যেই রইল। আজকে আমার বাড়ির 4 জন মেম্বার, আমি সমেত। আমি, পৃথ্বীশের মা, পৃথ্বীশ, অনন্যা 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 অফিসিয়ালি পৃথ্বীশের বউ বলতে হবে, তবে আমাদের মেয়েও বটে। এই 4 জনের সংসার আমাদের। এই 4 জন মিলিয়ে আমরা পৃথ্বীশের গাড়িতেই চললাম মুন্ডা বস্তি, জলপাইগুড়ির দিকে। ফ্ল্যাটের জায়গা থেকে বেরিয়ে এশিয়ান হাইওয়ে ধরে এগিয়ে চলছি। পৃথ্বীশের গাড়িটা নীল, আমার গাড়ি অফ হোয়াইট। তা আমার গাড়িটা আজকে নিইনি, আমার গাড়ি ছোটো গাড়ি, কিন্তু পৃথ্বীশের গাড়িটা একটু বসে আরামে যাওয়া যায়, তাই পৃথ্বীশের গাড়ি নিয়ে আমরা চলেছি। আজকে আমাদের সঙ্গে আছে আরেকজন, যিনি আমার আত্মীয়, আমার মামা বটে। তো এই 5 জন মিলিয়ে আমরা অ্যাকচুয়ালি যাত্রা শুরু করলাম। পৃথ্বীশ দেখলাম এসে দাঁড়িয়েছে পেট্রোল পাম্পে, তেল নেই বোধহয়। তো তেল নিতে হবে। এই পেট্রোল পাম্পটা মোটামুটি ভালো, তবে এক সময় এই পেট্রোল পাম্পটা বোধহয় বন্ধ হয়ে গিয়েছিল, এখানে কিছু করাপশান পাওয়া গিয়েছিল, অন্য কোনো পেট্রোল বা ডিজেল বা কেরোসিন মিশিয়ে দিয়ে বিক্রি করত। যাই হোক, এখন ওটা কোর্ট কেস ফেস ইত্যাদি হয়ে আবার নতুন করে পেট্রোল পাম্পটা ওপেন হয়েছে। এখন আমরা দেখি, আমিও নিই, পৃথ্বীশ তো নেয়ই, দেখি যে ওটার তেল মোটামুটি ভালো সার্ভিস। আর পৃথ্বীশ তো এক্সট্রা প্রিমিয়াম ছাড়া নেয় না, এইখানে এক্সট্রা প্রিমিয়ামটা পাওয়া যায়। তেলটা নেওয়া হয়ে গেল, আমরা এশিয়ান হাইওয়ে ধরে সোজা জলপাইগুড়ির দিকে চলেছি। এশিয়ান হাইওয়ে বেশ আরামদায়ক জার্নি, মোটামুটি ভালো পরিষ্কার রাস্তা।
এশিয়ান হাইওয়ে দিয়ে ওখান থেকে উঠে জলপাইগুড়ি যাওয়ার রাস্তায় আমরা পড়লাম। ওই রাস্তা থেকে গিয়ে সোজা মুন্ডা বস্তিতে আমরা পৌঁছে গেলাম। মুন্ডা বস্তিতে আমরা যে পথ দিয়ে এলাম, মাটির বেশ কিছুটা পথ আমাদের আসতে হয়েছে। সে পথ পরবর্তীকালে কোনো না কোনোভাবে আপনারা দেখতে পাবেন। আজকে আমরা আমাদের এই প্লটটা দেখতে পাচ্ছেন। প্লটটার মধ্যে বেশ কিছু মেহগনি গাছ আছে, সেগুন গাছ আছে, টিকুটের প্যারালাল 2-3টে গাছ আছে। ওই দিকটা সামনে যে গেট দেখা যাচ্ছে ওর পিছনটাতেই আছে করলা নদী। রাস্তার পরেই করলা নদী, ওটাই আমাদের ফ্রন্ট। ওখান থেকে আমরা আসি, ওইখান থেকে ঢুকতে হয় এই প্লটে। তো সেইখান থেকে এসে আমরা এখন এখানে এসেছি, আজকে একটু পুজো দেব। এই যে সামনে যাকে দেখছেন উনি হলেন পৃথ্বীশের মা। আমাদের সঙ্গে একসাথে আমরা এসেছি, আগেই বলেছিলাম। যাই হোক, এইখানে আজকের আমাদের কাজ আর অন্য কিছুই নেই, শুধুমাত্র আমরা এখানে ছোট্ট করে পুজো দেব। পুজো দিয়ে, এটা আমরা বাঙালি তো, আমাদের একটু সংস্কার আছে। এই যাকে দেখতে পাচ্ছেন উনি মামার কথা বলছিলাম। উনি খুব পরিশ্রম করতে পারেন, আমাদেরকে ভালোবাসেন। উনি সেই সুদূর দক্ষিণবঙ্গ থেকে আমাদের এখানে এসছেন। আমরা এখানে টুকটাক একটু কাজ টাজ করবো, একটু দেখতে এসছেন। দেখতে বললে ভুল হবে, দেখাশোনা করতে, অর্থাৎ উনি গাইড করবেন বা কীভাবে কী করলে ছোটোখাটো একটা কিছু কনস্ট্রাকশন করা যায়। কনস্ট্রাকশন অবশ্যই বুঝতে পারছেন, খুব বেশি হবে না। ওই পাকা বাড়ি এই ধরনের এসে দাঁড়াবে না এখানে। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে টিনের বাড়িটা, ওই বাড়িটা বিনুসদের বাড়ি। ওরাই এই জমিটা দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করে। খুব ভালো ছেলে, বিনুসের সাথে পরিচয় হবে। ওর দুটো মেয়ে তো এখন আমার খুব ফ্যান হয়ে উঠেছে। ওরা, আমি ওই প্লটে গেলে, আগে যখন এসব কিছু করিনি, এমনি যেতাম মাঝে মাঝে, প্লটে গেলেই ওরা কিন্তু চলে আসতো, আমাকে দাদুই বলে। তো ওদের সঙ্গে পরিচয় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমরা এখন প্লটে এসে একটুখানি কাজকর্ম করার কথা ভাবছি। মামার সঙ্গে বসে কোথায় কোথায় খুঁটি পুঁতলে কী করা যায়, বা পরিকল্পনাটা কীভাবে হয়, যেখানে এসে আমরা একটু মাঝে মাঝে বিশ্রাম নেব, থাকবো 1-2 দিন, এরকমও হতে পারে। হয়তো শনিবার দিন এলাম, পৃথ্বীর সমেত আসলে, ওরা সমেত আসলাম, এসে রবিবার দিন থাকবো। রবিবার দিনটা থেকে সোমবার দিন ওর হসপিটালে চলে যাবে। হসপিটাল থেকে ঘুরে ফিরে যাওয়ার সময় আমাদেরকে সবাই নিয়ে আর চলে আসবে। এটা জলপাইগুড়ি থেকে আবার শিলিগুড়ি যাওয়ার পথেই পড়ে। মামা অলরেডি দেখতে পাচ্ছি কাজে লেগে গিয়েছে। হাতে লাঠি অথবা শাবল, ওটা বোধহয় লাঠি, একটা লাঠি, একটা দা, কিছু দড়ি কাজে লেগেছে। দড়ি দিয়ে মাপটাপ দিতে হবে। এসব ব্যাপারে আমার যতটা না অভিজ্ঞতা, মামার অভিজ্ঞতা আরও অনেক বেশি। যাই হোক, আবার মামার একটা অন্য কোয়ালিটি আছে, মামা চুপচাপ বসে থাকতে পারেন না। কাজের জায়গায় এসে উনি দিব্যি কাজকর্ম করতে চান। সেই কাজকর্মের জন্য উনি যেহেতু এখানে এসে গিয়েছেন, আর একজন পুরোহিতকে আমরা বলেছি, আর মিস্ত্রিও আসবে। ঠিক আছে, মিস্ত্রি এসে একটুখানি মানে ওই ভিত তৈরি করার মতো একটা ব্যবস্থা করার জন্য 1 কর্নিক সিমেন্ট কিছু দিয়ে যাবে। কিন্তু এটা আগেই বলেছি যে এটা কোনো হাই রাইজার কনস্ট্রাকশন কিছু হবে না, এমনি ভিত মতো একটু করে উপরে টিন, শেড ফেড এইসব দেবো আমরা, এরকম একটা প্ল্যানিং আছে। যাই হোক, মামা ওই কোণের দিকটা, ওই দিকটাই আমাদের ঈশান কোণ নাকি বাস্তুদেবতার মুখ। ওটা ভালো, সবাই বলে ঈশান কোণ বাস্তুদেবতার মুখ। ওইখান থেকে শুরু করতে হয়, ওইখান থেকে শুরু করে তারপরে বাস্তু মতে বিভিন্ন রকম করলে, মানে কোথায় কি হবে, কোথায় রান্নাঘর, কোথায় টয়লেট, বাথরুম ইত্যাদি হবে, এসব যদি জেনে শুনে নিয়ে করা যায় সেই মতে, তাহলে নাকি খুব শান্তি বজায় থাকে। আমি এসব অত বুঝি না, আমি শুধু এইটুকু জানি, মানুষ যদি ভালো হয়, মানুষ যদি সবার সাথে মিলেমিশে থাকে, তাহলে অবশ্যই শান্তি থাকতে পারে। কী জানি, বাস্তুবিদদের মতে অনেক কিছু নিয়মকানুন আছে, পড়েছি, পড়াশোনা করেছি, মন দিয়ে মানতে পারিনি। যাই হোক, কিন্তু মামা তো মানেন। মামা তাই বললেন যে এইখানে এইটা করতে হবে, এইটা করতে হবে, উনি দেখিয়ে দিচ্ছেন। তো সেই মতো কাজ আমিও সিদ্ধান্ত নিয়েছি যে ওই মতোই কাজ করা হবে। মামা যা
সাজেস্ট করবেন, সেইভাবে হবে। কয়েকটা ছোটো ছোটো গর্ত একজনকে বলে খুলিয়ে রেখেছিলাম, কালকে কাজ করেছে। আজকে অবশ্য তাকে এখানে আর আসতে বলিনি, কেননা আজকে আমরা সবাই মিলে এসেছি, একটু পুজো টুজো করবো, তারপরে এখান থেকে আবার আজকে চলে যাব। আজকে বেশি কিছু কাজকর্ম এখানে নেই, মূলত সবাই মিলে আসলাম, একটু দেখব, গল্প করব সবাই মিলিয়ে, আর কোথায় কি করা যায়। সবাই একসাথে যখন এসছি সবাই মিলিয়ে ভাবা যায়। পিছনের দিকটায় অনেকগুলো তেজপাতা গাছ আছে, ওর মধ্যেও মেহগনি গাছ আছে, সেটা পরে পরে আস্তে আস্তে দেখাবো। মেহগনি গাছ আছে, এমনি নিম গাছ আছে, কদম গাছ আছে, বিভিন্ন রকম গাছ আছে। তার মধ্যে বিশেষ হলো 80খানা তেজপাতা গাছ আছে। অরণ্যার মামা ওগুলো নিজের হাতে বসিয়েছিলেন। উনি ফরেস্ট মানে গাছপালা খুব ভালোবাসেন, আর আমি তো ভীষণভাবে পছন্দ করি। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, মানে আমাদের ডান দিকে ওটা হলো চা বাগান, আমাদের বাম দিকেও চা বাগান। মানে এইটা হলো অ্যাকচুয়ালি দক্ষিণ দিক, আর এর উল্টো দিকে বিনুদের বাড়ি, যেটা দেখছিলাম আমরা, টিনের বাড়ি। বিনুদ ওখানেই থাকে। এখানে গাছপালা, ফলের গাছ বিশেষ কিছু নেই। ফলের গাছ মানে দুটো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল হয় বটে, কিন্তু পাকা কাঁঠাল তো আমাদের একদম ভালো লাগে না, আমরা খুব একটা খাই না। আর ছোটো কাঁঠাল নিচুর অবস্থাতে কিছু কিছু পেড়ে এনে খাওয়া হয়। তো আমরা আর কোনো ফলের গাছের মধ্যে বিশেষ নেই। একটা গাছ আছে, সেটা হলো কফি গাছ। একটাই মাত্র কফি গাছ, কফি লাগানো হয় ওখানে, মানে কফি হয় ওখানে। কফি আমরা কালেকশান আলাদা কিছু করতে পারিনি, কারণ ওটা হয় আমরা দেখেছি, নিয়ে এসে আমরা করেছিলাম, তেলের মধ্যে দিয়ে ওই কফিটাকে বের করে দিয়ে, আর অন্য কিছু না করে ওইটা গুঁড়ো করে তেলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এটা কফি গন্ধ হয়, সুন্দর হয়, আর এমনি উপকারী, চুলের জন্য উপকারী বটে। যাই হোক, ফলের গাছ বলতে গেলে আর অন্য কিছু নেই, ওই কাঁঠাল গাছটাই আছে। কফি গাছটা আলাদা ফলের গাছ হিসাবে আমরা তো ধরি না। পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ কিন্তু প্রথমে মনে পড়ে না, তার কারণ আছে। পেয়ারা গাছে খুব একটা পেয়ারা হয় না, ছোটো ছোটো পেয়ারা গাছ। তা যাই হোক, ফলের গাছ এখানে নেই, কিন্তু অন্যান্য গাছগুলো আছে, ও গাছগুলো আমার বেশ ভালো লাগে। আর এখানে প্রচুর পাখি আছে। একটা প্লাস পয়েন্ট হলো, এখানে চুপচাপ বসে থাকলে প্রচুর পাখির শব্দ শুনতে পাওয়া যায়। আর পূব দিকে তো একটা ক্ষেত আছে, ওই দিকে দেখা যাচ্ছে চা বাগান আছে। পশ্চিম দিক মানে যেদিক থেকে ঢুকলাম ওই দিকটাই করলা নদী, রাস্তার পরেই করলা নদী পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আজকের আমরা ওই রকমই প্ল্যানিং করা আছে। ঠাকুরমশাই আসবেন, উনি একটুখানি ফুল জল দেবেন, আর আমাদের মিস্ত্রি যিনি এখানে ইনিশিয়াল ভিতের কাজটা করবেন, উনিও আসবেন। উনি এসে করে দিয়ে ওটা একটা মোটামুটি সাধারণ যেটা আমাদের সংস্কার থাকে সেই রকম একটা কিছু ব্যবস্থা হবে। যাই হোক, যে কথা বলছিলাম, এই জায়গাটাতে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, সেটা আমরা সবাই মিলে নিয়েছি বটে, কিন্তু এখানে মূলত হয়তো আমি এসে থাকবো, আমার এখানে থাকতে ভালো লাগবে, এটা আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে। আমার খারাপ লাগার কোনো গল্প আমি খুঁজে পাচ্ছি না। সবথেকে বড় কথা, এখানকার মানুষজনগুলো, এটা মুন্ডা বস্তি, এখানকার সবাই মানে টাইটেল মুন্ডা অথবা তিরকে এইরকম। এই আদিবাসী গ্রুপের লোকজন এইখানে থাকে, কিন্তু এরা খুব শান্তশিষ্ট এবং অনেস্ট। আমি ওদের সাথে কথাবার্তা বলে বিভিন্নভাবে দেখেছি, এরা ভীষণভাবে সৎ আর শান্তশিষ্ট প্রকৃতির, খুব বেশি নয়। কাজে কতটা দক্ষ আমি এই মুহূর্তে বলবো না, পরবর্তীকালে আলোচনায় উঠে আসবে। তবে এরা গরিব খুব, এতেও কোনো সমস্যা সন্দেহ নেই। এই গরিবানিটা এরা কীভাবে কাটাতে পারে সেজন্য হয় কেউ বিশেষ পরামর্শ দেয়নি, অথবা সরকারিভাবে খুব বেশি এগিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, এখানে মোটামুটি এরা খেয়ে পরে বেঁচে আছে, ওই টুকটাক কাজকর্ম করে অন্যজনের বাড়িতে, সেই কাজকর্ম করে এরা বেঁচে থাকে। এই মুন্ডা বস্তির গল্প ক্রমে ক্রমে আমি সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, আলোচনা করব।
মুন্ডাবস্তির লোকজন কেমন, তাদের সঙ্গে কেমনভাবে আমরা কাটাতে পারি, এসব দেখব। যাই হোক, আজকের আমরা বেশি গল্পটা আর বাড়াবো না, কারণ আমরা এই পর্বে ভূমিকার মতো একটুখানি দিয়ে রাখলাম। আগামী পর্ব থেকে তার পরবর্তী ব্যাপারগুলো আমি দেখাবো এবং শোনাবো। এবার এটা এপিসোড আকারে আমি তৈরি করব। এপিসোড বা পর্ব আপনারা যা ভাবতে পারেন। আজকের দিনে এটাকে ধরে নিন প্রথম পর্ব। আর নামকরণ কিছু একটা দিয়ে দেব। এই ভিডিওটা আপনারা দেখবেন, কন্টিনিউ দেখবেন, পারলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা ভালো লাগছে, অর্থাৎ এটা কন্টিনিউশন পর্ব চলবে, আপনারা দেখবেন, তাহলে আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অটোমেটিক্যালি আপনাদের কাছে আমার নতুন নতুন দেওয়া ভিডিওগুলো পৌঁছে যাবে। যদি বেল আইকনে ক্লিক করে দেন, তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, মূলত আমি আবার জানিয়ে দিই, এ গল্প শুধু আমার গল্প নয়, আমাদের গল্প, অন্য আরও অনেকের গল্প। আর যদি আপনারা বোঝেন এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত গল্প হচ্ছে, তাহলে আপনারা বন্ধ করে দেবেন, দেখতে হবে না। ওই যে সালোয়ার কামিজ পরা আছে, ওই অনন্যা একসাথে এসছে, ওরও খুব উৎসাহ আছে, গাছপালা জঙ্গল ইত্যাদি ওরা পছন্দ করে বেশ। এইটা পৃথ্বীশ, ওর মা, ওইটা অনন্যা। আর বুঝতেই পাচ্ছেন আমি তো ক্যামেরার পিছনে, আমাকে খুব একটা দেখা যাবে না, তবে কখনো কখনো নিশ্চয়ই দেখা যাবে। তবে আমি যেহেতু ক্যামেরার পিছনে থাকি, আমাকে ক্যামেরার সামনে দেখা যায় না। যাই হোক, আজকে এই পর্যন্ত রইল। আজকে প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আবার পাবলিশ করব।